আমাদের প্রথম পর্বে পরিচয় হয়েছে ছাত্রী মীরা এবং কলেজের প্রিন্সিপাল সতীকান্ত ঘোষালের সঙ্গে। রুক্ষ স্বভাবে সতীকান্তর ব্যবহারে হঠাৎ পরিবর্তন এসেছে, এও আমরা লক্ষ্য করলাম। এখন দেখা যাক শেষ পরিণতি কী হয়। তাই এবার দ্বিতীয় পর্ব শুরু করলাম। মীরা পড়তে গেল কলকাতায়। বাবার কাছ থেকে তো কিছু নিল না, বরং সস্তা হোস্টেলে থেকে কম খরচে চালাতো। টিউশনের টাকা পাঠাতো বাসায়। নানা কাজে সতীকান্ত কলকাতায় যেতেন। মাঝে মাঝে উৎসাহ দিয়ে আসতেন মীরাকে, আর কিনে দিতেন বই। একদিন দেখা হয়ে গেল ইম্পিরিয়াল লাইব্রেরিতে। দেখি সতীকান্ত আর মীরা পাশাপাশি দুটি চেয়ারে বসে। দুজনেই যেন ছাত্রছাত্রী, দুজনেরই হাতে বই, দুজনেরই মুখে গাম্ভীর্য, চোখে অধ্যয়নের স্পৃহা। মীরা আমাকে দেখে উঠে এলো, বলল, ভালো আছো? বললাম, ভালো আর কই, এখনো বেকার। সেকেন্ড ক্লাস এমএ সহজে কি চাকরি হয়? তোমরা বুঝি মাঝে মাঝে আসো এখানে? মীরা বলল, আমরা? ও, প্রিন্সিপালের কথা বলছো? হ্যাঁ, উনি কলকাতায় এলে মাঝে মাঝে আমাকে নিয়ে আসেন। আধুনিক ইংরাজি সাহিত্যের ওপর উনি একটা বই লিখছেন। বললাম, ভালোই তো। কর্মখালিতে বিজ্ঞাপন দেখে দরখাস্ত করতে করতে আমি আরামবাগ কলেজে শেষ পর্যন্ত একটা চাকরি পেয়ে গেলাম। মীরার রেজাল্ট এমএতে আশানুযায়ী হলো না। হাই সেকেন্ড ক্লাস পেল। কলকাতায় কলেজে ওর চাকরি জুটেছিল, কিন্তু ওই সময় ওর মা মারা গেলেন। ওকে যেতে হলো আমাদের শহরে ফিরে। গণেশবাবু একেবারে ভেঙে পড়েছেন, তার স্বাস্থ্য খারাপ। প্রিন্সিপাল বললেন, কাজ কি তোমার বাইরে থেকে? তুমি এই কলেজেই পড়াও, এখানে কলকাতার চেয়ে কম খরচ। তাছাড়া তুমি তো এই কলেজেরই মেয়ে, এর ওপর তোমার দরদ বেশি থাকবে। গণেশবাবুরও তাই মত। তিনি মেয়েকে কাছছাড়া করতে চান না। আরও বছর দুই কাটল। এর মধ্যে গণেশবাবু মারা গেলেন, আর সুধীর বিয়ে ফেল করে পড়া ছেড়ে দিয়ে কোর্টে পেশকারে চাকরি নিল। শোনা গেল সতীকান্তবাবুর চেষ্টাতেই এই চাকরি হয়েছে। সেবার ছুটিতে বাড়িতে গিয়ে আরও কিছু খবর শুনতে পেলাম। সতীকান্তবাবুর পরিবারে অশান্তি দেখা দিয়েছে। প্রায় রোজই ঝগড়াঝাটি হচ্ছে। স্ত্রী, ছেলে, মেয়ে কারোর সঙ্গেই তাঁর আর বনিবনা হচ্ছে না। মাই বললেন এ কথা। জিজ্ঞাসা করলাম, কেন মা? মা বললেন, যাক বাপু, তোমার এসব নোংরা কথার মধ্যে থেকে কি দরকার? কিন্তু ঘুরিয়ে মাই জানালেন, এসবের মূলে আছে মীরা। ওর জন্যেই পরিবারে অশান্তি। কলেজে মীরাকে চাকরি দেয়া হয়, এতে গোড়া থেকেই হিরণপ্রভার অসম্মতি ছিল। স্বামীর সঙ্গে এই মেয়েটির অনুক্ষণ মেলামেশা তিনি আর পছন্দ করছেন না। সতীকান্ত বই লেখার নামে কি মীরাকে থিসিস লেখার সাহায্য করার নামে ঘণ্টার পর ঘণ্টা কলেজে নয় লাইব্রেরিতে কাটান। তাদের আলাপ আলোচনা যেন শেষ হতেই চায় না। বললাম, মীরাকে ডেকে তুমি একটু বুঝিয়ে বলো না, ও একটু সাবধান হোক। মা বললেন, ইশারা ইঙ্গিতে কি বলিনি? বেশি বলতে আমার লজ্জা করে বাপু, হাজার হলেও পেটের সন্তানের বয়সী। কিন্তু যারা বলবার তারা বিনা লজ্জা সংকোচেই বলেন। মীরাকে একদিন খবর দিয়ে নিয়ে গেলেন হিরণপ্রভা। তারপর
প্রায় বিনা ভূমিকায় বললেন, তোমাকে কলেজের চাকরি ছেড়ে দিতে হবে। মীরা বলল, কেন, আমি কি দোষ করেছি? হিরণপ্রভা বললেন, না, তুমি দোষ করবে কেন? তুমি গুণের হাঁড়ি। 1 মাসের মধ্যে তোমাকে কাজ ছেড়ে দিতে হবে। মীরা বলল, বেশ, গভর্নিং বডি যদি বলেন। হিরণপ্রভা চেঁচিয়ে উঠলেন, গভর্নিং বডি বলুক আর না বলুক, আমি বলছি সেই তোমার পক্ষে যথেষ্ট। বেশ, সেই বডিকে দিয়েই আমি বলাবো। মীরা বলল, আচ্ছা, ভেবে দেখি। শুভেন্দু, শুভ্রা, জয়ন্তী পাশের ঘরেই ছিল। তারাও এবার হিরণপ্রভার সঙ্গে যোগ দিল। এর মধ্যে ভাবাভাবির কিছু নেই। 1 মাস নয়, 1 সপ্তাহের মধ্যেই কলেজ ছেড়ে শহরে ছেড়ে চলে যেতে হবে তোমাকে। এত বড় একজন গুণী মানী মানুষ, তুমি তার নামে বদনাম রটাচ্ছ? মীরা অবাক হয়ে বলল, আমি বদনাম রটাচ্ছি? শুভেন্দু বলল, তোমাকে উপলক্ষ করেই তো তার নামে বদনাম রটছে। এটা কিছুতেই আমরা সহ্য করব না। মীরা বলল, সহ্য করতে তো আমি বলিনি। শুভ্রা বলল, বটে, তুমি ভেবেছ আমরা তোমার বলা না বলার অপেক্ষায় থাকব? দাদা যা বলল আর 1 সপ্তাহ দেখব, তারপর। মীরা নিঃশব্দে বেরিয়ে এলো। অন্য কলেজে চাকরির জন্য ও নিজেই চেষ্টা করছিল, কিন্তু শুভেন্দুর এই শাসানিতে মীরা শক্ত হয়ে দাঁড়ালো। ওরও জেদ বেড়ে গেল। দেখা যাক কি করতে পারে ওরা। 1 সপ্তাহ নয়, 7-8 সপ্তাহ কাটল। এর মধ্যে গরমের ছুটিতে হিরণপ্রভা সপরিবারে দার্জিলিং গেলেন। স্বামীকে ধরে নিয়ে গেলেন সেই সঙ্গে। কিন্তু সতীকান্ত 1-2 সপ্তাহ কাটতে না কাটতেই চলে এলেন। সেখানে স্ত্রীর কড়া পাহারা তার সহ্য হলো না। হিরণপ্রভা বৈষয়িক অবৈষয়িক স্বামীর নামে সব চিঠিগুলো আগে নিজে খুলে দেখতেন। তাকে না দেখিয়ে সতীকান্ত কোনো চিঠি ডাকে দিতে পারতেন না। তিনি প্রতিবাদ করলে ছেলে মেয়ে পুত্রবধূর সামনে মীরার কথা তুলে স্বামীকে তিনি অপমান করতেন। 1-2 সপ্তাহ বাদে সতীকান্ত তাই পালিয়ে এলেন। কিন্তু পরদিনেই গাড়িতে হিরণপ্রভা এসে উপস্থিত হলেন। স্বামীর মুখোমুখি দাঁড়িয়ে বললেন, বিরহ আর সহ্য হচ্ছিল না, না? তোমার বিরহ আমি ঘুচিয়ে দিচ্ছি, দাঁড়াও। নিজের লাইব্রেরি ঘরে বন্দী হয়ে রইলেন সতীকান্ত। বাইরে থেকে তালা চাবি পড়ল। হিরণপ্রভা জানলা দিয়ে মুখ বাড়িয়ে বললেন, ওই ঘরে তার গায়ের গন্ধ আছে, বসে বসে শুঁকতে থাকো। সতীকান্ত চেঁচিয়ে বললেন, আমার কলেজ খুলে গেছে যে, আমাকে কলেজে যেতে হবে না? হিরণপ্রভা বললেন, তাকে আগে কলেজ ছাড়াই, তারপর তোমাকে সেখানে পাঠাবো। সতীকান্ত ভেবে পেলেন না তাঁর হাতের মুঠি এমন আলগা হয়ে গেল কি করে তার সমস্ত ক্ষমতা এমনভাবে হস্তান্তরিত হলো। ছেলে মেয়ে চাকর বাকর বেয়ারা দারোয়ান কেউ তার পক্ষে নয়, সব হিরণপ্রভার। আর তাঁর চরিত্র সংশোধনের ভার সকলের হাতে। গভর্নিং বডিকে হাত করলেন হিরণপ্রভা। তাদের বুঝিয়ে বললেন, ব্যাপারটাকে প্রশ্রয় দিলে কলেজের দুর্নাম বেড়ে যাবে। প্রথমে মীরাকে পদত্যাগ করার জন্য অনুরোধ করা হলো, কিন্তু সে যে কর্তৃপক্ষের অনুরোধ রাখবে তেমন কোনো লক্ষণ দেখা গেল না। নির্দিষ্ট সময় পার হয়ে গেলে কর্তৃপক্ষ তাকে বরখাস্ত করলেন।
আর এ খবর শোনার সঙ্গে সঙ্গে সতীকান্ত রেজিগনেশন লেটার পাঠালেন। বললেন, শাস্তি একা কেন ভোগ করবে মীরা, তা তাঁরও প্রাপ্য। কর্তৃপক্ষ অবশ্য সঙ্গে সঙ্গে রেজিগনেশন অ্যাকসেপ্ট করলেন না, কিন্তু সতীকান্ত এরপর থেকে আর কলেজে গেলেন না। তার এই ব্যবহারে তার স্ত্রী আর ছেলেমেয়েরা আরও ক্ষিপ্ত হয়ে উঠল। সতীকান্তকে কলেজে পাঠাবার জন্য নানা রকম চাপ দেওয়া হলো, কিন্তু তিনি সিদ্ধান্ত বদলালেন না। হাটে, বাজারে, শহরের প্রতিটি চায়ের দোকানে, বার, লাইব্রেরিতে এই একটিমাত্র আলোচনা কদিন ধরে চলতে লাগলো। দুষ্টু ছেলেরা ছড়া কাটল, দেয়ালে দেয়ালে প্ল্যাকার্ড পড়ল। তারপর একদিন ভোরে উঠে শুনলাম মীরাও নেই, সতীকান্তও নেই, দুজনেই শহর ছেড়ে চলে গেছেন। প্রথমে তারা কলকাতাতেই ছিলেন, কিন্তু হিরণপ্রভা ছেলে আর জামাইকে সঙ্গে করে সেখানেও গেলেন। ফলে কলকাতা থেকে পালালেন সতীকান্ত। এরপর বছরখানেক বাদে মার সঙ্গে এই নিয়ে আমার আলাপ চলছিল। পুজোর ছুটিতে বাড়ি গিয়েছি। শুনলাম কলেজে নতুন প্রিন্সিপাল এসছেন, ডক্টর চৌধুরী। সতীকান্ত বাবুদের সেই হইচই এরই মধ্যে শান্ত হয়ে গেছে। মীরার ভাই সুধীর বিয়ে করে সংসারী হয়েছে। কথায় কথায় মা বললেন, মেয়েটা খারাপ ঠিকই, কিন্তু যত খারাপ সবাই বলতো তত খারাপ নয়। বললাম, কীরকম? মা বললেন, লোকে তো বলতো মেয়েটা টাকার লোভেই, সতীকান্তবাবুর সম্পত্তির লোভেই অমন একজন বুড়োকে। হেসে বললাম, তা যে নয় তা কী করে জানা গেল? মা বললেন, সতীকান্তবাবু তার সমস্ত সম্পত্তি হিরণপ্রভা আর শুভেন্দুর নামে লিখে দিয়ে গেছেন। কিছু টাকা কলেজেও দিয়েছেন শুনলাম। আমি একটু কাল চুপ করে থেকে বললাম, মা, আমার উপনিষদের সেই কাত্যায়নী আর মৈত্রেয়ীর উপাখ্যান মনে পড়ছে। কাত্যায়নী রইলেন ঐহিক সুখ, স্বচ্ছন্দ, ধন সম্পদ নিয়ে, আর মৈত্রেয়ী বললেন, চেনাহং নামৃতাস্যাম কিমাহং তেন কুর্যাম। যাজ্ঞবল্ক্য ঋষির দুই স্ত্রীর গল্পটা আমার জানা ছিল। তিনি বললেন, কাত্যায়নী কে? হিরণপ্রভা? বললাম, তাছাড়া আবার কে? মা একটু চুপ করে থেকে বললেন, না বাপু, তা না, মানুষকে অমন সরাসরিভাবে ভাগ করো না। প্রত্যেকের মধ্যেই একজন করে কাত্যায়নী আছে আর একজন করে মৈত্রেয়ী। সেদিন হিরণদির অসুখের খবর শুনে দেখতে গিয়েছিলাম। কিসের অসুখ? ডাক্তার বৈদ্য কি সে অসুখ ধরতে পারি আমরা? মেয়ে মানুষের যে অসুখ আমরা মেয়ে মানুষই বুঝি। হিরণদের সেই শরীর নেই, সেই রূপ নেই, যেন শুকিয়ে গেছে। আমাকে দেখে তার সে কি কান্না! সবই আছে, কিন্তু একের বিহনে সব অন্ধকার। বলতে বলতে মায়ের চোখ দুটো ছলছল করে উঠল। হিরণপ্রভার সঙ্গে তার অনেক দিনের বন্ধুত্ব। একটু থেমে বললেন, আর ছেলে মেয়ে দুটির দিকে তাকানো যায়? তারা ওপরে যত শক্তভাবে দেখাক, ভেতরটা তাদের পুড়ে খাক হয়ে যাচ্ছে না? তাদের দুঃখ, তাদের লজ্জাটা একবার ভেবে দেখি। অত বড় মানি গুণী বাপ, তিনি আজ থাকতেও নেই। তাদের সামনে বাপের কথা কেউ তুললে এমন ভাব হয় তাদের। তারপর প্রায় বছর দশেক মীরার সঙ্গে আমাদের কারোরই কোনো যোগাযোগ ছিল না। শুনেছি ওরা ভারতের নানা জায়গায় ঘুরে বেরিয়েছে,
নানা কলেজে চাকরি করেছে, মাঝে মাঝে দু একবার কলকাতায়ও বেড়াতে না এসেছে তা নয়, কিন্তু পরিচিত কারোর সঙ্গেই দেখা করেনি। কিন্তু এবার গরমের ছুটির মধ্যে হঠাৎ ওর একটা চিঠি পেয়ে অবাক হয়ে গেলাম। মূল্যবোধ সম্বন্ধে আমি সম্প্রতি যেসব প্রবন্ধ লিখেছি সেগুলিও ওর নাকি খুব ভালো লেগেছে। ওরা এখন নাগপুরে স্থায়ীভাবে আছে। যদি কোনো দিন আমি ওদিকে বেড়াতে যাই যেন দেখা সাক্ষাৎ করি, তাহলে ওরা দুজনেই খুব খুশি হবে। ছুটিতে কোথায় যাই ভাবছিলাম। মীরার চিঠি পেয়ে ঠিক করলাম নাগপুরেই যাব, যদিও গরমটা ওখানে বেশি। তা হোক। প্রথমে এক মারাঠি বন্ধুর বাড়িতে উঠেছিলাম, সেখান থেকে দেখা করতে গেলাম মীরার সঙ্গে। শহরতলির অপেক্ষাকৃত একটু নিরালা জনবিরল অঞ্চলে ওরা বসবাসের জন্য বেছে নিয়েছে। বাংলো প্যাটার্নের পাটকিলে রঙের ছোট একটা বাড়ি, খানতিনেক ঘর, সামনে লম্বা বারান্দা, বারান্দার নিচে খানিকটা ফাঁকা জায়গা, সেখানে মীরা ফুলের চাষ করেছে। আমাকে দেখে মীরা খুবই খুশি হয়ে উঠল, বলল, তুমি যে এত তাড়াতাড়ি আসবে আশাই করিনি। বহুকাল চেনা পরিচিত কারোর সঙ্গে দেখা হয় না। সতীকান্ত বাবুর বিশেষ ভাবান্তর লক্ষ্য করতে পারলাম না। তিনি আগের মতোই গম্ভীর আর রাশভারী রয়েছেন। আমাকে দেখে বললেন, ভালো আছো? আমি প্রণাম করে বললাম, হ্যাঁ, ভালোই আছি। আপনি? তিনি মাথা নেড়ে বললেন, ভালো, কিন্তু তার স্বাস্থ্য তেমন ভালো দেখলাম না। মীরার কাছে শুনলাম ব্লাড প্রেশার খুব ভুগছেন, আর দেখলাম সতীকান্তবাবু অত্যন্ত বুড়ো হয়ে গেছেন। সব চুল পাকা, দাঁতও বেশিরভাগই পড়ে গেছে, শরীরে সেই বাঁধুনি আর নেই। কি জানি রোগী হয়তো তাকে এমন অশক্ত করে তুলেছে। সেই তুলনায় মীরার বয়স বেশি বেড়েছে বলে মনে হয় না। সে যেন 30-এর নিচেই রয়ে গেছে। ছেলেবেলা থেকেই খুব কর্মঠ, তার সেই তৎপরতা যেন আরও বেড়েছে। সকালে কলেজে পড়ায়, বাড়িতে যতক্ষণ থাকে তার বেশিরভাগ সময় সতীকান্তবাবুর সেবা শুশ্রূষায় কাটে। তিনিও ইউনিভার্সিটিতে পড়ান, তবে শরীর অসুস্থ হয়ে পড়ায় এখন ছুটি নিয়েছেন। মীরা আমাকে কিছুতেই মারাঠি বন্ধুর ওখানে ফিরে যেতে দিল না। বলল, তুমি আমার চিঠি পেয়ে এসেছ, আমাদের এখানেই থাকবে। বললাম, কোনো অসুবিধা হবে না তো? মীরা হেসে বললে, অসুবিধা কিসের? দিন 15 ছিলাম ওদের সঙ্গে। ঘরে আসবাবপত্র সামান্য, দুখানা তক্তাপোষ, খান 2-3 সস্তা ইজি চেয়ার, দুখানা লেখবার ছোট টেবিল, সামনে দুখানা হাতলহীন চেয়ার, আর লম্বা লম্বা বইয়ের র্যাক। সতীকান্ত তার সেই আগের লাইব্রেরির একখানা বইও নিয়ে আসতে পারেননি, কি আনেননি, কিন্তু এখানে ছোটোখাটো আর একটা লাইব্রেরি গড়ে উঠেছে। খাওয়া দাওয়াও খুব অনাড়ম্বর, ডাল ভাত আর একটা তরকারি। সতীকান্তর জন্য আছের খানেক দুধ, আমার জন্য মীরা বিশেষ ব্যবস্থা করতে চেয়েছিল, আমি বাধা দিলাম। একদিন বললাম, মীরা, এত কষ্ট করে আছো কেন? তোমার রোজগার তো খুব খারাপ নয়। মীরা বলল, পরে সম্পত্তি সবাই বড় দেখে। একটু বাদে ফের বলল, বেশি কিছু থাকে না পরিমল, ছোট ভাই বোনদের কিছু কিছু করে পাঠাতে হয়।
ওরা তো এখনো সবাই যোগ্য হয়ে ওঠেনি, সুধীর একা পেরে ওঠে না। বললাম, তুমি গরিবের মেয়ে, ছেলেবেলা থেকেই তোমার না হয় এসব অভ্যেস আছে, কিন্তু ওর কষ্ট হয় না? মীরা বলল, না, ওর ইচ্ছে মতো এই ব্যবস্থা হয়েছে। একটু চুপ করে থেকে বললাম, কিন্তু এত কৃচ্ছ কি ভালো মনে করো? সবাই যদি তোমার মতো হয়, জাতির ঐহিক সম্পদ বাড়বে কি করে? মীরা হেসে বলল, সবাই আমার মতো হবে কেন? তোমাকে বললাম তো, এর চেয়ে বেশি ভালো অবস্থায় থাকবার সাধ্য আমার নেই। কিন্তু যতই বলো, মানুষের মনের ওপর বস্তুর প্রাধান্যকে কিছুতেই সায় দিতে পারিনি। সম্পদ সৃষ্টির নামে মানুষ একান্তভাবে বস্তু নির্ভর, বস্তু সর্বস্ব হবে, আর তাই সে সবচেয়ে ভালো, একথা কি করে মানি? তোমার ইদানিংকাল প্রবন্ধগুলিতেও এই তর্ক তুলেছ, তাই তোমাকে ডাকলাম। একদিন বিকেলের দিকে বেড়াতে বেরোলাম। অনেকখানি পথ পার হওয়ার পর একটা ফাঁকা জায়গা দেখে বললাম, এসো, এখানে একটু বসা যাক। খানিকক্ষণ চুপ করে বসে রইলাম। ভারী নিস্তব্ধ নির্জন জায়গা, যেন সমস্ত পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে রয়েছে। বললাম, মীরা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব। মীরা আমার দিকে স্মিত মুখে তাকালো। করো না। বললাম, তুমি এমন কাজ করতে পারলে কি করে? মীরা হাসল। তোমার এতদিন বাদে কথা? এতদিন বাদে না, আমার অনেক দিনই কথা মনে হয়েছে। তুমি কি ভালোবাসার আর মানুষ পেলে না? মীরা হেসে বলল, মানুষ অবশ্য হাতের কাছে আরও দু একজন ছিল। বললাম, ঠাট্টা রাখো, অমন একজন বুড়ো তোমার সঙ্গে বয়সের যার অত তফাৎ, যা স্ত্রী পুত্র নাতি নাতনি সব ছিল, আমার একের সময় মনে হয় বাইরের লোকের উৎপাতে তুমি বাধ্য হয়ে পালিয়ে এসেছো। মীরা স্মিত মুখে বলল, তাই যদি হবে তাহলে একাই পালাতাম, ওর সঙ্গে আসতাম না। বললাম, তুমি তাহলে ভালোবেসেই এসেছ? মীরা কোনো জবাব দিল না। বললাম, কিন্তু এই কি এক ধরনের বিকৃতি নয়? ব্যভিচার নয়? অন্যায় নয়? মীরা এই তিরস্কারের এবারও কোনো জবাব দিল না, তেমনি হেসে চুপ করে রইল। মায়ের কথাগুলো আমার মনে পড়ে গেল। বললাম, তুমি একজন পারিবারিক মানুষকে তার পরিবার থেকে ছিনিয়ে এনেছ, তুমি একটি পরিবারকে অনাথ করেছ। মীরা এবার আমার দিকে চোখ তুলে তাকালো, অনুত্তেজ শান্ত সুরে বলল, ও কথা বলো না। তার পারিবারিক বাঁধন ভেতরে ভেতরে অনেক দিন আগে থেকেই খুলে গিয়েছিল। চলে আসবার দিন শেষ রাত্রে তিনি যেভাবে আমার জানলার কাছে এসে দাঁড়িয়েছিলেন, তুমি যদি তার সেই মূর্তি দেখতে, তাহলে আজ অন্য কথা বলতে। আমি তার ডাকে চমকে উঠে জানলার কাছে দাঁড়ালাম। প্রথমে মনে হলো যে ভূত, তারপর দেখলাম ভূত নয়, জেল থেকে পালিয়ে আসা কয়েদি। তেমনি বেশ বাস, তেমনি মুখ চোখ। তিনি বললেন, মীরা, আমাকে মুক্তি দাও। আমি বুঝতে পারলাম এ শুধু পরিবারের উৎপীড়ন থেকে মুক্তি নয়, কামনার পীড়ন থেকেও মুক্তি। একে মুক্তি দিতে হলে আগে বাঁধতে হবে। মীরা একটু থামল। আমি বললাম, তারপর? মীরা বলল, তার আগের কথা একটু শুনে নাও। তার আগে এই কয়েক বছর ধরে কতবার তিনি আমার কাছে গেছেন, কত ছলে আমাকে কাছে ডেকেছেন।
আর কত চেষ্টায় আসল বলবার কথাটাকে ঢেকে রেখেছেন, চেষ্টা করেছেন যাতে না বলে পারা যায়। নিজের সঙ্গে তার নিজের সেই দুঃসাধ্য সংগ্রাম আমি তো না দেখেছি এমন নয়। তবু শেষ মুহূর্তে তাকে বলতেই হলো। প্রথমে একটা তীব্র ঘৃণা হলো আমার, তারপর এক গভীর মায়ায় আমার সমস্ত মন ভরে গেল। ভাবলাম এই আত্মকে আমার আশ্রয় দিতে হবে। যে বটগাছ ভেঙে পড়ল তাকে আমার তুলে ধরা চাই। আজ আমার দক্ষিণা দেওয়ার দিন এসেছে। আমি বললাম, শুধু দক্ষিণা, শুধু দাক্ষিণ্য? আমার কথা বোধহয় মীরার কানে গেল না। কি ইচ্ছে করেই সে কানে তুলল না। মীরা আগে কথার জের টেনেই বলে চলল, তুমি বলেছিলে পরিমল, আমি কি ভালোবাসার আর মানুষ পেলাম না? পাওয়ার অবসর পেলাম কই? প্রথম থেকেই এক প্রবল প্রচণ্ড ভালোবাসাকে ঠেকাতে ঠেকাতে আমি বাধা দিয়ে হেসে বললাম, এই বুঝি তোমার ঠেকাবার নমুনা? মীরা আমার দিকে তাকালো। তুমি কি ভেবেছ শুধু দুহাত দিয়ে ঠেকানো যায়, আর কিছু দিয়ে ঠেকানো যায় না? বললাম, তাহলে তুমি তাকে ঠকিয়েছ বলো। মীরা একটু হাসল। এবার বুঝি উত্তর গাইতে শুরু করলে। ছি, ঠকাবো কেন? আমার যা সাধ্য আমি দিয়েছি, তিনিও তা প্রসন্ন মনে নিয়েছেন। তাছাড়া একসঙ্গে থাকতে কত অদল বদল হয়, কত নতুন সম্বন্ধ গড়ে ওঠে। এরপর সতীকান্তবাবুর কথা উঠল। বললাম, ওর রোগটা কি? তোমার এত সেবা যত্নেও উনি সারছেন না কেন? তাছাড়া বড় তাড়াতাড়ি যেন বুড়িয়ে পড়েছেন। তরুণী ভাজ্জাত মানুষকে আরও তরুণ করে তোলে। মীরা লজ্জা পেয়ে বলল, তুমি বড় দুষ্টু। হয়তো ততখানি তারুণ্য আমার মধ্যে নেই যাতে জরাকে জয় করা যায়। একটু বাদে মীরা ফের কথা বলল। তার মুখে বিষণ্ণতার ছায়া, মুখের কথায় বিষণ্ণতার স্বর। মীরা বলল, তুমি ঠিকই ধরেছ, ওর অসুখ শুধু দেহের নয়, উনি আজকাল বড় বেশি ভাবেন। কি ভাবেন? যাদের ছেড়ে এসেছেন তাদের কথা কি ওর মনে পড়ে? মীরা বলল, মনে হয় বই কি। সরাসরি চিঠিপত্র লিখতে পারেন না, তারাও কেউ লেখেন না, তবু অন্যভাবে তাদের খোঁজ খবর আনান। তার জন্য উৎসুক হয়ে থাকেন। দেখো, বাইরে থেকে এক কথায় একদিনে সব ছেড়ে আসা যায়, কিন্তু ভেতর থেকে ছাড়তে হয় প্রতিদিনের চেষ্টায়। তোমার হিংসে হয় না? মীরা একটু হেসে বলল, হয় বই কি, তবে হিংসে একেবারে ফেটে মরিনে। কারণ তিনি শুধু তাদের জন্যেই ভাবেন না, আমার জন্যও ভাবেন। তোমার জন্য আবার কি ভাবনা? মীরা বলল, ভাবনা নেই, ভাবেন। আমাকে কতটুকু দিয়ে যেতে পারলেন। শুধু বিদ্যার সাধনায় কি মানুষের সব স্বাদ মেটে? মেয়েদের সব স্বাদ মেটে? মীরা চোখ নামালো। একটু বাদে আমি বললাম, তুমি কি তাহলে সুখী হওনি? মীরা এবার ফের মুখ তুলে আমার দিকে তাকালো, তাকিয়ে হেসে বলল, আশ্চর্য, এতক্ষণ আলাপের পর তোমার কি এই মনে হলো? আমি সুখী হইনি, আমি দুঃখে আছি। কথা শেষ করে মীরা আমার দিকে হাসি মুখে চেয়ে রইল। আর তার সেই হাসি দেখতে দেখতে
আমার নতুন করে মনে হলো সুখের আর এক অর্থ দুঃখ বহনের শক্তি।